এ কি কাণ্ড! ঘোষণা ছাড়াই অটো এলপিজির দাম বাড়ানো হয়ে গেল। মানে ঘোষণা ছাড়া মানে আমরা এর আগেও দেখেছি রান্নার গ্যাসের দাম বেড়েছে 60 টাকা, কমার্শিয়াল গ্যাসের দাম বেড়েছে 100-র ওপরে। এইগুলো তো সব ঘোষণা করে বাড়ানো হয়েছিল। একটা মেসেজের ভিত্তিতে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের একটা মেসেজ, সেই মেসেজের ভিত্তিতে 5 টাকা বেড়ে গেল অটো এলপিজির দাম। এটাই বলছি যে সরকারি ঘোষণা ছাড়া, কোনো রকম সাংবাদিক বৈঠক ছাড়া, কোনো রকম কেন্দ্রীয় সরকারের ঘোষণা ছাড়া অটো এলপিজির দাম বেড়ে গেল। আসলে অটো এলপিজি বিরাট প্রভাব আমাদের এই শহরে, আমাদের এই রাজ্যে। অটো পরিষেবা, সাধারণ মানুষ, নিম্নবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত সবাই অটোটাকে একটা টার্গেট করেন, কারণ কম দামে অনেকটা যাতায়াত এবং সুলভে বলা যায়। এবং তার সঙ্গে হচ্ছে যেটা বলি আমরা কথায় কলোকিয়াল, যে সস্তায় পুষ্টিকর। সেই সস্তায় পুষ্টিকর অটো এলপিজিতে দাম 5 টাকা বাড়লে অটো চালকরা তো দাম বাড়াতে বাধ্য হবেনি। কিন্তু কিভাবে বাড়লো দাম? একজনের কাছে মেসেজ এলো, দেখা গেল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নামে মেসেজ। সেই মেসেজ আরও 3টে পেট্রোল পাম্পে এলো, কিন্তু বাদবাকি আরও 4টে পেট্রোল পাম্পে জানতে পারলো, বাদবাকি আরও 4টে পেট্রোল পাম্পের মালিকরা জানতে পারলেন যে অমুক 3টে পেট্রোল পাম্পে মেসেজ চলে এসেছে দাম বাড়ার। সঙ্গে সঙ্গে তারাও দাম বাড়িয়ে দিলেন। নোটিশ কোথায়? নোটিশ টাঙানো কোথায়? সাধারণ মানুষ জানবেন কিভাবে? রাত 12টা থেকে গ্যাসের দাম বেড়ে গেল আর সকালবেলায় সবাই জেনে যাবেন, এরকম কিভাবে হবে? অনেক অটোচালক, বেশিরভাগ অটোচালক সকালবেলা পেট্রোল পাম্পে লাইন দেন, সেখানে গিয়ে তাদের মাথায় হাত। 5 টাকা করে বেশি দিতে হচ্ছে এলপিজি, অটো এলপিজিতে। তাহলে কিভাবে তারা চালাবেন? তারা ভাড়া না বাড়িয়ে কিভাবে থাকবেন? এতে তো ভোগান্তি। আবার উল্টো দিকে নিম্ন মধ্যবিত্ত তারা যখন অটোতে চড়তে যাচ্ছেন, তখন 3 টাকা করে, কোথাও 4 টাকা করে, কোথাও 20 টাকা বেশি, কোথাও 25 টাকা বেশি। কেন্দ্রীয় সরকার যখন দাম বাড়াচ্ছে, তখন ঘোষণা না করে দাম বাড়িয়ে আসলে কি ঘুরপথে কালোবাজারির সুযোগ করে দিচ্ছে না? আসলে কি ঘুরপথে সঞ্চয় যাতে করতে পারে এই পেট্রোল পাম্প মালিকরা, সেই কারসাজি করে দিচ্ছে না? গ্যাসের দাম এইভাবে বাড়লো, রান্নার গ্যাসের দাম এইভাবে বাড়লো, কমার্শিয়াল গ্যাসের দাম এইভাবে বাড়লো। বিরাট একটা চেইনের ওপর নেতিবাচক প্রভাব। বড় বড় রেস্তোরাঁ, তারাই বলছে তাদের আউটলেট বন্ধ করে দেওয়া হচ্ছে। বড় বড় রেস্তোরাঁ, যেমন পার্ক সার্কাসে একটি ঐতিহ্যবাহী বিরিয়ানি দোকান, তারা বলছে আমাদের আগামী দিনে আর কয়েকটা দিন তারপরেই কাঠকয়লায় রান্না করতে হবে, গ্রেভি আইটেম পাওয়া যাবে না, খেতে হবে শুধু তন্দুরি। ভাবা যায়? তাহলে ছোট ছোট রেস্তোরাঁ, ছোট ছোট হোটেল, যার ওপরে সাধারণ মধ্যবিত্ত তাঁরা ভরসা করেন, যেমন ধরুন ডেকার্স লেনে, যেমন ধরুন আমাদের এই সেক্টর 5-এ, কিভাবে ভাত, মাছের ঝোল, ডিমের ঝোল, মাংস, না সামান্য একটা তরকারি দিয়ে কত মানুষ দুপুরের খাবার সারেন। তাদের কি হবে? তারা সিলিন্ডার কোথা থেকে পাবেন? আবার কাঠকয়লা, সেই কাঠকয়লায় যদি রান্না করতে যান তাহলে নতুন করে আবেদন করতে হবে। পরিবেশের মান্যতা একটা বিষয় আছে, আবেদন করার পরে তারা রান্না করার সুযোগ পাবেন। না হলেই তো বেআইনি বলে রব তুলবো আমরাই এই মিডিয়ায়। তাহলে পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে বলবো তো আমরাই। তাহলে তারা কি করবেন? আর সাধারণ মধ্যবিত্ত, তাদের কাছে কি সত্যি কোনো রকম মেসেজ আছে? সত্যি কোনো রকম নির্দেশাবলী আছে? বলে দেওয়া হলো যেদিন আমার কাছে গ্যাস এসেছে সেদিন থেকে 25 দিন পর্যন্ত আমি গ্যাস বুক করতে পারবো না। এবার মানুষের কাছে খবর কোথায়? মানুষের কাছে মেসেজ কোথায়? মানুষের কাছে সেই বার্তাটা কি পৌঁছেছে যে কবে আমরা, কিভাবে আমরা সাধারণ মানুষ গ্যাস বুক করতে পারবো? একটা আতঙ্ক, একটা আশঙ্কা। চলে যাচ্ছেন ডিস্ট্রিবিউটরের অফিসে, বিশাল বিশাল লাইন, কিন্তু ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে কি হবে? কোনো ডিস্ট্রিবিউটর এই সুযোগে কালোবাজারি করার চেষ্টা করছেন, এটা খুব স্বাভাবিক। তাহলে আগে থেকে কোনো পরিকল্পনা নেই কেন? এই প্রশ্ন তো উঠবে। কেন্দ্রীয় সরকার আগে থেকে কি আঁচ করতে পারেনি যে এরকম যুদ্ধ হবে? আঁচ তো আমরাও করতে পারছিলাম সাধারণ মানুষ, কারণ
ইরানে তো আমেরিকা এর আগেই আমাদের অপারেশন সিঁদুরের পরে পরেই ডোনাল্ড ট্রাম্প আসার সঙ্গে সঙ্গে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। পরমাণু কেন্দ্রগুলোতে আক্রমণ চালানো হবে ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা করেছেন। ডোনাল্ড ট্রাম্প শুধু ঘোষণা করেই ছাড়েননি, আগেও হামলা চালানো হয়েছে। যদিও সেই সময় ইরানের আয়াতুল্লাহ খামেনি তাকে পর্যুদস্ত করতে পারেনি আমেরিকা, এবং পরমাণু যে অস্ত্র ভাণ্ডার, সেই অস্ত্র ভাণ্ডারেও টার্গেট ঠিকঠাক করতে পারেনি আমেরিকা, এরকমটাই জানা যাচ্ছিল। তাহলে তখন থেকেই তো আঁচ করা সম্ভব ছিল যে আজকে ইরানের যে পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি আরও সংকট হতে পারে। কিন্তু সেই আঁচ করতে পারল না কেন কেন্দ্রীয় সরকার? কেন্দ্রীয় সরকার কেন গুছিয়ে উঠতে পারল না? যেহেতু আমাদের দেশেও গ্যাস উৎপাদন হয়, সেই গ্যাস উৎপাদনকে সঞ্চয়ে রেখে বাইরে থেকে আমদানি করে, আমি একটু তথ্য দিই, কারণ তথ্য নির্ভর, তো তথ্য তো দিতেই হবে, তথ্য না দিলে সেটা তো মিথ্যাচারিতা হবে। বছরে প্রায় 31.3 মিলিয়ন টন, 1 মিলিয়নে 10 লক্ষ, খুব ভালো করে শুনবেন, 1 মিলিয়নে 10 লক্ষ, প্রতিদিন বছরে প্রায় 31.3 মিলিয়ন টন এলপিজি ব্যবহার হয় ভারতে। বছরে প্রায় 31.3 মিলিয়ন টন এলপিজি ব্যবহার হয় ভারতে। এর মধ্যে প্রায় 87% ব্যবহার হয় গৃহস্থালিতে, অর্থাৎ আমাদের সাধারণ মানুষের ঘরে। কারো একটা সিলিন্ডার, কারো ডাবল সিলিন্ডার, কারো কম খরচ হয়, কারো বহু খরচ হয়। বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি, কিন্তু এখনও অনেকেই 4-5 জনের সংসার আছে। বাকি ব্যবহার হয় 87%-এর পরে যেটা বাকি থাকে তা ব্যবহার হয় হোটেল, রেস্তোরাঁ, অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে। এই বিপুল চাহিদার প্রায় 62%ই মেটাতে হয় আমদানি করে। তাহলে 38% আমার দেশের উৎপাদন, 62% আমদানি। হরমুজ প্রণালী নতুন কিছু নয়। ইরান যদি অ্যাফেক্টেড হয় তাহলে হরমুজ প্রণালী অ্যাফেক্টেড হবে, এটা নতুন কিছু নয়। তাহলে কি দূরদৃষ্টির অভাব আমাদের দেশের সরকারের? দূরদৃষ্টির অভাবে এই কারণে বলছি হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ। যারা আমরা চর্চা করি ভৌগোলিক বিষয় নিয়ে, যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে, তারা জানি যে হরমুজ প্রণালী আজকের নয়, বহু বহু বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ, শুধু ভারত নয়, অন্যান্য দেশের ক্ষেত্রেও। তাহলে হরমুজ প্রণালী যে অ্যাফেক্টেড হতে পারে, আমরা আমদানি করতে পারবো না, এটাও তো আগে থেকেই ভাবা উচিত ছিল। ইরান তো আজকের টার্গেট নয়, ইরান বহু দিনের টার্গেট। আর ইসরায়েল যখন হামলা চালালো এবং আমেরিকা সঙ্গে জুড়ল, তারপর থেকে হরমুজ প্রণালী বন্ধ। বন্ধ মানে ইরান বলছে আমরা বন্ধ করিনি, কিন্তু কোথাও তো বন্ধ, না হলে আমদানি করতে পারছি না আমরা। তাহলে সেই সময় এসে এই গ্যাসের আকাল মানুষকে বলে দেওয়া হচ্ছে 25 দিন। 25 দিন যখনই বলে দেওয়া হবে ঘোষণায়, তখনই আতঙ্ক ছড়াবে, আশঙ্কা ছড়াবে, খুব স্বাভাবিক। এই আশঙ্কা আতঙ্ক নিয়ে আর কতদিন মানুষ বাঁচবেন? আমাদের দেশে নোটবন্দি থেকে আরম্ভ করে যা যা হয়েছে সবই তো আশঙ্কা আর আতঙ্ক। লাস্ট SIR, সেটাতেও আতঙ্ক। আমাদের রাজ্যে, বিশেষ করে আমাদের রাজ্যে আশঙ্কা আর আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। এবার এই গ্যাস নিয়ে আসা আশঙ্কা এবং আতঙ্কের বাতাবরণ, এবং সেইখানেই লম্বা লাইন পড়ছে, অটো হোক, রান্নার গ্যাস হোক, হোটেল রেস্তোরাঁ হোক। এই হোটেল রেস্তোরাঁর ওপর নির্ভর যখনই আপনি হবেন, এই হোটেল রেস্তোরাঁ দেখুন, খাবার একেবারে, আমি ছোট ছোট হোটেল রেস্তোরাঁ বলছি, তাদের সঙ্গে যুক্ত হাজার হাজার কর্মী। এবার যোগ করুন কয়েক হাজার গিগ কর্মী, যারা আপনাদের কাছে খাবার পৌঁছে দেন বিভিন্ন হোটেল রেস্তোরাঁ থেকে। আজকে হোটেল রেস্তোরাঁর আউটলেট যদি বন্ধ হয়ে যায়, আজকে হোটেল রেস্তোরাঁর রান্নার পরিমাণ যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে এই গিগ কর্মী যারা প্রতিদিন কিছু না কিছু টাকা আয় করেন অ্যাপের মাধ্যমে, বিভিন্ন অ্যাপ আছে আপনার ঘরে বা আমার ঘরে খাবার পৌঁছে দেওয়ার, সেই অ্যাপগুলো থেকে অর্ডার দিয়ে যারা আপনার ঘরে, যে সমস্ত যুবক যুবতীরা খাবার পৌঁছে দেয়, তাদের কি অবস্থা হবে? অর্থাৎ পুরোটাই এখন নির্ভর করছে গ্যাসের আমদানি রপ্তানির ওপরে, পেট্রোল, ডিজেল, অপরিশোধিত তেলের আমদানি রপ্তানির ওপরে। ভয়ঙ্কর অবস্থা কি? কারণ একটাই, বারবার বলা হচ্ছে যে অনির্দিষ্টকালের জন্য এই অবস্থা হতে পারে, কিন্তু কতদিনের জন্য? তাহলে গ্রাহক যারা, তাদেরকে সুনির্দিষ্টভাবে গাইড কেন করা হচ্ছে না? এখন তো অনেক রকমের প্রযুক্তি বেরিয়ে গেছে,
এখন তো যে কোনো মানুষের কাছে মোবাইল ফোন রয়েছে, অ্যান্ড্রয়েড না হোক। তাহলে সাধারণ মানুষের কাছে বার্তা যদি না পৌঁছয়, এই 140 কোটি দেশে কিভাবে মানুষ শান্তিতে থাকবেন, কিভাবে মানুষ নিশ্চিন্তে থাকবেন? এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেন্দ্রকে নিশানা করেছেন। আগামী সোমবার তিনি রাজপথে প্রতিবাদ মিছিল করবেন দুর্ভোগের প্রতিবাদে। কিন্তু আদৌ কি দুর্ভোগ মিটবে? দেখুন, একদিন আগে এসমা জারি হলো, সেখানেই বলা হলো যে রান্নার গ্যাসের, আসলে গৃহস্থের গ্যাসের যাতে অভাব না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। আর কি লক্ষ্য রাখা হবে? পরিবহন যাতে সচল থাকে সেটাও লক্ষ্য রাখা হবে। ঠিক তার পরের দিন এই অটো এলপিজির দাম বেড়ে গেল। কিভাবে বাড়লো কেউ জানে না, কোনো ঘোষণা নেই, কোনো সতর্কবার্তা নেই, কোনো রকম দাম বাড়ার কোনো নোটিশ নেই, মেল নেই। আর এইভাবেই দাম বেড়ে গেল, চাপ পড়বে সাধারণ মানুষের ওপরে, সাধারণ যাত্রীদের ওপরে। এর থেকে রেহাই কি মিলবে আদৌ?